ঈদের ৭ দিনের ছুটি শুরু, পথে পথে শেকড়মুখী মানুষের ঢল, বাস ট্রেনে ভিড়, চাপ বেড়েছে মহাসড়কে, ঝুঁকি নিয়ে ট্রাকে ছুটছেন অনেকে। রাজধানীর অনেক ফিলিং স্টেশনে এখনও যানবাহনের ভিড়, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক থাকায় ঈদ যাত্রায় ভোগান্তির শঙ্কা নেই, দাবি মন্ত্রীর। রাজধানীর বাজারে পড়েছে ঈদের প্রভাব, রোজার শুরুতে নিত্যপণ্যে যে ঝাঁজ ছিল তা কমেছে অনেকটা। বিএনপি সরকারের ১ মাস ব্যতিক্রমী উদ্যোগে দ্রুততায় পূরণ হচ্ছে নির্বাচনী প্রতিশ্রুতি, ইতিবাচক পরিবর্তনের সূচনা বলছেন বিশ্লেষকরা। প্রশাসক নিয়োগে গতি ফিরবে স্থবির থাকা জেলা প্রশাসনিক উন্নয়ন কাজে, গণতন্ত্রের পরিবর্তে দলীয়করণের পথে বিএনপি, মন্তব্য বিরোধীদের। এবং ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসে ইরানের হামলা, রাতে বন্ধ রেখে আকাশসীমা খুলে দিল আরব আমিরাত। আজ থেকে শুরু হলো ঈদের ৭ দিনের ছুটি। ভোর থেকেই পথে পথে রাজধানী ছেড়ে যাওয়া মানুষের ভিড়। নগরের গাবতলী, আব্দুল্লাহপুর, সায়দাবাদ, কমলাপুর, সদরঘাট, মহাখালী সহ বিভিন্ন পথে শেকড়মুখী মানুষের চাপ বেড়েছে। তবে বাস কাউন্টার থেকে দাবি করা হচ্ছে এখন পর্যন্ত তেমন চাপ নেই। এদিকে ঈদযাত্রার ৫ম দিনে ঢাকা থেকে নির্দিষ্ট সময়ে গন্তব্যে ছেড়ে যাচ্ছে বেশিরভাগই ট্রেন। মোটামুটি স্বস্তিতেই গন্তব্য যাচ্ছেন যাত্রীরা। সকালে সেহরির পরে কিছু থাকে, বেলা হইলে যাত্রী তেমন একটা থাকে না। পরিবারের সবার সাথে আনন্দ করব। বাড়িতে বাবা মা আছে, এক্সট্রিম পর্যায়ের উচ্ছ্বাস বলা যেতে পারে, সবচেয়ে ভালো একটা সময় কাটবে এই আশা নিয়ে আমরা যাই আর কি। কমলাপুর রেল স্টেশন থেকে ঈদে ট্রেনে যাত্রার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, কেমন চাপ দেখছেন ঘরে ফেরা মানুষের? যাত্রীদের কোনো অভিযোগ আছে কিনা বাড়তি ভাড়া আদায় নিয়ে? জানাবেন বিস্তারিত। শ্রাবন্তী, মানুষের তো বাড়তি চাপ রয়েছে, আর যাত্রী ভাড়া নিয়ে অভিযোগ থাকার কথা না, যেহেতু অনলাইনেই শতভাগ ট্রেনের টিকিট বিক্রি করা হয়েছে। আরও 10 দিন আগে অর্থাৎ 7 তারিখে যারা টিকিট কিনেছেন তারা আজকে ভ্রমণ করছেন। তো ট্রেনগুলো নির্ধারিত সময় যাচ্ছে। আমার হাতের বামে একটি ট্রেন রয়েছে। এই ট্রেনটি ঠিক 11টা 15 মিনিট ছাড়ার কথা। এটি যথাসময়ে প্ল্যাটফর্মে এসেছে। এটি সিলেটের উদ্দেশ্যে যাবে, উপবন এক্সপ্রেস এই ট্রেনটির নাম। এছাড়া শহরতলিতে আমরা দেখেছি আরও একটি ট্রেন রয়েছে, আরও বেশ কয়েকটি ট্রেনই রয়েছে নির্ধারিত সময়ে যাবে। যাত্রীদের ভিড় রয়েছে কিছুটা, আমি ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি। যারা সিটে বসেছেন সেই সকল যাত্রীরা তো রয়েছেনই, পাশাপাশি কেউ কেউ দাঁড়িয়েও যাচ্ছেন এবং প্রত্যেকেই পরিবার পরিজন নিয়ে অর্থাৎ ছেলে সন্তান নিয়ে গ্রামের বাড়িতে ঈদের আনন্দ ভাগাভাগি করতে যাচ্ছেন। তো আমরা কিছুক্ষণ আগে এই রেলওয়ের যে স্টেশন ম্যানেজার রয়েছিলেন সাজিদুল ইসলাম, তিনি কথা বলেছিলেন। তিনি আমাদেরকে তথ্য দিয়েছেন যে এখন পর্যন্ত 21টি ট্রেন ছেড়েছে এবং 20টি ট্রেনই যথাসময়ে ছেড়েছে। তবে 20টি ট্রেনের মধ্যে 21টি ট্রেনের মধ্যে একটি ট্রেন সেটি কিন্তু আসলে 45 মিনিট দেরি করেছে, বাকি সব ট্রেনই যথাসময়ে ছেড়েছে। অর্থাৎ তেমন কোনো অভিযোগ যাত্রীদের পক্ষ থেকে আমরা দেখতে পারিনি। তারা নির্বিঘ্নে যাচ্ছেন, নিরাপদে যাচ্ছেন, আমাদেরকে এমনটি জানিয়েছেন। এবং ট্রেনের যে নিরাপদে যাত্রা বা স্বস্তির যাত্রা সেটি কিন্তু রয়েছে। তবে ট্রেনের 25% যেই স্ট্যান্ডিং টিকিট দেওয়ার কথা রয়েছে সেই টিকিটও কিন্তু দেওয়া হচ্ছে আজকে থেকে। এছাড়া ঈদের যেই 5 জোড়া স্পেশাল ট্রেন চালানোর কথা রয়েছিল তার মধ্যে 3 জোড়া স্পেশাল ট্রেন সেটি কিন্তু আজকে ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে এবং ঢাকায় ফেরত আসবে। এছাড়া যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে মোট 60 থেকে 65,000 যাত্রী প্রতিদিন গড়ে আসলে এই ঢাকা থেকে গ্রামের উদ্দেশ্যে যাবেন এই শুধু ট্রেন যোগে। এছাড়া ট্রেন ছাড়াও তো আরও যাত্রী যারা রয়েছে তারা অন্য পরিবহনে যাবেন। তবে এটি ট্রেনের তথ্য এবং এই যাত্রীরা যাতে নিরাপদে নির্বিঘ্নে যেতে পারে সে কথাইগুলোই জানাচ্ছিলেন এখানকার রেলওয়ে যারা কর্তৃপক্ষ রয়েছে। সেই জন্য যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার তারা সব ধরনের ব্যবস্থাই নিয়েছেন। এখানে আইন শৃঙ্খলার যেই বিষয়টি রয়েছে সেটিও তারা যাতে শতভাগ নিরাপত্তা দেওয়া যায় সেই চেষ্টাটি করছেন। তো সব মিলে যাত্রীরা তাদের স্বস্তির কথা তো বলছেন এবং তারা যাতে নির্বিঘ্নে নিরাপদে ট্রেন যাত্রা করতে পারেন এবং ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারেন, নিরাপদে বাড়ি যেতে পারেন, তো সেই অপেক্ষায় তারা কিন্তু এখন রয়েছেন। শ্রাবন্তী। নাজমুল, আপনাকে ধন্যবাদ।
ঈদযাত্রায় মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ, কোথাও কোথাও রয়েছে সংকটও। আবার অনেকে অভিযোগ করছেন বাড়তি ভাড়া আদায়ের। ঢাকা ময়মনসিংহ ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এবং ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বাড়ছে যানবাহনের চাপ। পাটুরিয়া ঘাটেও ঘরমুখো মানুষের ভিড় আছে। গাজীপুরের ঢাকা ময়মনসিংহ ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দিয়ে বাড়ির পথে ছুটছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। যানবাহনের চাপ বাড়ায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী, কলেজ গেট, গাজীপুর ও চান্দনা চৌরাস্তায় গাড়ির ধীর গতি রয়েছে। অনেকে যানবাহন না পেয়ে ঝুঁকি নিয়ে ট্রাকে ও পিকআপে করে যাচ্ছেন। কেউ কেউ অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন। এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় ও আশেপাশের এলাকায় যানবাহনের সংখ্যা বেড়েছে। যমুনা সেতু দিয়ে গেল 24 ঘন্টায় 35,000 যানবাহন পারাপার হয়েছে। তবে পোশাক কারখানাগুলোতে ছুটি ঘোষণা হলে মহাসড়কে যানবাহন ও মানুষের চাপ আরও বাড়তে পারে। যানবাহনের চাপ বাড়ছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটেও বেড়েছে গাড়ির চাপ। যানজট এড়াতে পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে কাজ করছেন। তো দাঁড়ায় আছি, এদিকে তো প্রতি পয়েন্টে আছে যানজট। যাত্রী না, যাত্রী তো সীমিত। তেল সংকট, তেল তো আমরা আরো পাচ্ছি না, তেলের জন্য তো আরো ভোগান্তি আমাদের। তো এরকম কোনো ভোগান্তি দেখতেছি না। এখন পরবর্তীতে কি হবে জানি না। এখন তো কেবল 8টা, 8:30 বাজে না বা 9টা বাজে। গাবতলী থেকে সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া খান। জাকারিয়া, সেখানকার সার্বিক চিত্র জানাবেন। গাবতলী বাস টার্মিনালে আমি যেখানটা দেখতেই পাচ্ছেন যে অন্যান্য ঈদে কিন্তু এই জায়গাটিতে মানে যাত্রীদের উপচে পড়া ভিড় থাকে, তবে এবার আমরা অনেকটাই ভিন্ন চিত্র দেখতে পেয়েছি। একই চিত্র আমরা দেখতে পেয়েছি মহাখালী বাস টার্মিনালে, এবং সেখানকার যে কাউন্টারগুলো থেকে দাবি করা হচ্ছিল যে তেলের সংকট এবং বেশ কিছু কারণে কিন্তু এবার আসলে যাত্রীর চাপ কম, এবং তারা সেই অভিযোগটা করছিল। আমি একটু সরাসরি কথা বলার চেষ্টা করব এখানে একজন কাউন্টারের মানুষের সাথে। এবারের ঈদযাত্রায় কি দেখছেন, যাত্রীর চাপ কেমন? যাত্রীর চাপ নাই, গাবতলী বাস টার্মিনাল পুরো ফাঁকা। আপনার হচ্ছিল যাত্রীদের যে মানে ঈদের যে যাত্রীর যে চাপটা ছিল ওই চাপটা এখনও নাই। আর আপনার কালকে অফিস টাইম যেহেতু মানে অফিস খোলা আছে, হয়তো বা কালকে বিকেলের পর একটু যাত্রীর চাপ থাকতে পারে। কি মনে হয় এই যে যাত্রীর চাপ কম, এটার কারণ কি? এটার কারণ হচ্ছিল মানে যাত্রী এখন মানে ভাঙ্গা চলে গেছে। আজকে আবার যেমন সরকারি বন্ধ আছে, কিছু যাত্রী আজকে গেছে, কালকে রাতে যাচ্ছে। আবার কালকে গার্মেন্টস ছুটি হবে বিকেলে, তারপর বিকেলের পর একটু দেখা যায় মানে চাপ থাকতে পারে। শুনছিলেন যে ওনারা বলছিলেন যে আসলে সরকারি ছুটি যেহেতু আজকে প্রথম দিন এবং কালকেও যেহেতু গার্মেন্টস ছুটি হবে, সেহেতু যাত্রীর চাপের বাড়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে আমরা যে ঘুরে যতটুকু আমরা দেখেছি এবং যাত্রীদের কাছ থেকে শুনেছি, তারা বলছিলেন যে কিছু কিছু জায়গায় আসলে পরিবহনের স্বল্পতা রয়েছে। তো তারা আসলে দাবি করছিলেন, অনুরোধ করছিলেন যে এই পরিবহনের সংখ্যা যাতে বাড়ানো হয়। এবং আরেকটি বিষয় আমরা যেটি বলছি যে পরিবহনের চাপ মহাসড়কে রয়েছে, তবে ঢাকার অভ্যন্তরে কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো পরিবহনের সেই অতিরিক্ত চাপ আমরা দেখিনি, যার পেছনে একটি বড় কারণ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে সড়কে। এবং দেখছেন যে এখানে একটু পরেই কিন্তু আইজিপি এখানে এসে ব্রিফ করবে সার্বিক পরিস্থিতি নিয়ে। তার পাশাপাশি কিন্তু পুলিশের কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে সব কাউন্টারগুলোতে। পুলিশের ভিজিলেন্স টিম রয়েছে এখানে, পুলিশের ভিজিলেন্স মোবাইল গাড়ি রয়েছে, সেই গাড়িগুলো থেকে কিন্তু পুরো পরিস্থিতি তদারকি করা হচ্ছে। তো এর কারণে কিন্তু ঢাকার অভ্যন্তরে যেই সড়কের চাপ, সেই সড়কের চাপ কিছুটা কম থাকলেও আপনি যেমনটা জানাচ্ছিলেন বাইরে চাপ রয়েছে, এবং এখন পর্যন্ত কাউন্টারগুলোতে বাসে যাত্রীদের চাপ কম। উত্তরাঞ্চলের ঈদযাত্রার খবর জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল তালুকদার। সরাসরি চলে যাচ্ছি আমরা তার কাছে। সোহেল, ঘরমুখে মানুষের চাপ কেমন দেখছেন? কোথাও কোনো জট আছে কিনা জানাবেন বিস্তারিত। শ্রাবন্তী, আমরা সকালে যেমনটা জানিয়েছিলাম যে কিছুটা চাপ কম, তবে এই মুহূর্তে মহাসড়কে আমরা প্রচুর পরিমাণে যানবাহনের, বিশেষ করে গণপরিবহনের চাপ দেখছি। আপনি দেখতে পাচ্ছেন যে আমার এই অংশে যে এলেঙ্গার সব থেকে যেটি যানজট তৈরি হওয়ার জন্য ঝুঁকিপূর্ণ স্থান হিসেবে বিবেচনা করা হচ্ছিল, যেখানে ফ্লাইওভারের নির্মাণাধীন একটি ফ্লাইওভারের যে কাজ চলমান, সেই অংশেতে একটু জটলা রয়েছে। তবে মহাসড়কে পুলিশের ব্যাপক তৎপরতা আমরা লক্ষ্য করেছি। আমরা যদি দেখাই যে ওই অংশে যে গাড়ির যে অতিরিক্ত চাপ যাতে তৈরি না হয়, সেই কারণে এই যে উত্তরবঙ্গের যে আরেকটি গাড়ির, সেই গাড়ির লেন আরেকটি বাইপাস করে তৈরি করে দেওয়া হয়েছে, যার ফলে বাইপাস লাইনের ফলে এই গাড়িগুলো এদিক দিয়ে চলে যাচ্ছে, যার কারণে কিছুটা যে অংশের যানজটের যে একটি তৈরি হওয়ার যে প্রবণতা যেটি ছিল, বা এত পরিমাণ গাড়ির চাপ সামাল দেওয়ার যেটি সুযোগ ছিল না, সেই কাজটি করার ফলে কিছুটা হলো তৎপরতা আমরা লক্ষ্য করেছি। আমরা দেখেছি যে পুলিশের তৎপরতা রয়েছে প্রচুর
পরিমাণে সেই মহাসড়কে তারা নিরলসভাবে কাজ করছেন এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তারাও কিন্তু মাঠে রয়েছেন। তবে যে বিষয়টি সব থেকে লক্ষণীয় সেটি হচ্ছে এই যে পরিমাণ মানুষ তাদের নিজ নিজ বাড়িতে যাবেন ঈদের পরিজনের সাথে আনন্দ উদযাপন করতে, সেই পরিমাণ কিন্তু গণপরিবহন নেই। এটির একটি বড় কারণ আমরা আগেও যেমনটা বলেছিলাম যে এখন পর্যন্ত পাম্পগুলোতে বা যে ফুয়েল স্টেশনগুলো বা যে তেল তারা পাচ্ছেন না। তারা বলছেন যে সরকারের যে নির্দেশনা রয়েছে এরপরেও কিন্তু যে তেলের পাম্পগুলো পর্যাপ্ত যে তেল সরবরাহ সেটি করছেন না, যার ফলে গণপরিবহনের যে সংকট সেটি কিন্তু তারা বলছেন। এটি চালক এবং পরিবহন সংশ্লিষ্টদের অভিযোগ এখনো রয়েছে। আমরা এরপরেও মহাসড়কের বিভিন্ন স্থানে যে স্টেশনগুলি আছে সেগুলোতে আমরা দেখেছি যে এই সংকটটি যানবাহনের তেল সংগ্রহের যে দীর্ঘ লাইন আমরা সেটিও দেখেছি। এবং পাশাপাশি আরেকটি বিষয় আমরা বলতে চাই, যেহেতু অতিরিক্ত মানুষ এবং যানবাহন সংকট, যার ফলে কিন্তু ভাড়া নৈরাজ্যের একটি আমরা অভিযোগ বরাবরই তারা করছেন যে মহাসড়কের যে গন্তব্যের যেখানে স্বাভাবিক সময়ে বা নির্ধারিত রেটের যে ভাড়া তার থেকেও কয়েক গুণ বেশি ভাড়া তাদেরকে গুনতে হচ্ছে, এই অভিযোগটা রয়েছেন। এবং স্থানীয় এবং যারা যাত্রী সাধারণ রয়েছেন তারা বলছেন যে এই মহাসড়কে যে যানবাহন ফিটনেসবিহীন যানবাহন সেটি যে এটি প্রতিরোধ করার জন্য পুলিশের পাশাপাশি মাঠ প্রশাসনের যে নির্বাহী ম্যাজিস্ট্রেটগুলো নিয়োজিত থাকে, বিআরটি যারা থাকে, তাদের দৃশ্যমান কার্যক্রমটাও তারা এই যাত্রী সাধারণরা চেয়েছেন যাতে ভাড়া নৈরাজ্য এবং এই ফিটনেসবিহীন যানবাহন নিরসনে তারা কাজ করতে পারেন। সোহেল, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের সঙ্গে আরও একজন সহকর্মী যুক্ত রয়েছেন মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ঈদ যাত্রার খবর জানাতে। লিটন, পাটুরিয়া দৌলতদিয়া রুটে কয়টি ফেরি চলাচল করবে এবং কোনো ভোগান্তি আছে কিনা জানাবেন বিস্তারিত। শ্রাবন্তী, পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ছোট বড় মিলিয়ে 18টি ফেরি চলাচল করছে। তো আমরা সকাল থেকে এই পাটুরিয়া ফেরি ঘাটে যেটি আমরা দেখতে পেয়েছি যে আসলে ফজরের নামাজের পর থেকেই আসলে এইখানে যে মোটরসাইকেল এবং ব্যক্তিগত গাড়ির যে চাপ সেটি কিন্তু ছিল। এবং আমরা যেটা যাত্রীদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে আসলে যাত্রী যেটা বলেছেন যে আসলে ফজরের নামাজের পরেই তারা ব্যক্তিগত গাড়ি এবং মোটরসাইকেলে করে ঈদ যাত্রার অংশ নিয়েছেন। তো আমরা আরেকটি বিষয় যে এই বেলা বাড়ার সাথে সাথে যেটি হয়েছে যে এই ছোট গাড়ি এবং মোটরসাইকেলের সংখ্যা কিন্তু কমে গেছে এবং কাটা পথের যে মানুষ যাত্রী যেগুলো ফেরিতে সেই যাত্রীর সংখ্যাও কমে গেছে। এখন যেটি হয়েছে যে দূরপাল্লার পরিবহন যেগুলো সেগুলোর চাপ কিন্তু ক্রমেই বাড়ছে। তো আমরা যেটি দেখেছি যে মানিকগঞ্জের এই পাটুরিয়া ফেরি ঘাটে 4টি ঘাট থেকে যে এই 18টি ফেরি যেটি চলাচল করছে, এই 18টি ফেরি কিন্তু পর্যাপ্ত সংখ্যক ফেরি রয়েছে। কর্তৃপক্ষ যেটি বলছেন যে আসলে যাত্রী ঘাটে যারা আসছেন এবং যানবাহন যারা আসছে কোনো ভোগান্তি তাদের পোহাতে হচ্ছে না। বিগত সময়ে যে আসলে ঈদের ঘরমুখী মানুষের যে ভোগান্তি পোহাতে হয়, যে কিছু যানজটে পড়ে তাদেরকে কিছুটা সময় এখানে বিলম্ব করতে হয়, কিন্তু এইবার কিন্তু এই চিত্রটি এখন দেখা যাচ্ছে না। মূলত হচ্ছে যে এই পাটুরিয়া ফেরি ঘাটে আসা মাত্রই কিন্তু তারা এই ঘাট পার হয়ে যেতে পারছে এবং প্রশাসন এবং বিআইডব্লিউটিএটিসি কর্তৃপক্ষ তারা যে ব্যবস্থাপনা তাদের যেটি রয়েছে সেটি কিন্তু মূলত খুব ভালো ব্যবস্থাপনা রয়েছে বলে যাত্রীরা আমাদেরকে জানিয়েছে। এবং কর্তৃপক্ষ যেটি বলছে যে এই সকাল থেকে এই পর্যন্ত প্রায় 3,500 যানবাহন পারাপার হয়েছে এই পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট দিয়ে। তো শ্রাবন্তী, এই ছিল আমার কাছে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের শেষ খবর। ধন্যবাদ আপনাকে। জ্বালানি তেল সরবরাহের রেশনিং ব্যবস্থা তুলে নেয়ার একদিন পরও গতকাল সোমবার রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে তেল নিতে দীর্ঘ লাইনে দাঁড়াতে দেখা গেছে গাড়ি চালকদের। আগের চেয়ে তুলনামূলক পর্যাপ্ত তেল থাকায় ভোগান্তি কিছুটা কমেছে। রাজধানীর বিজয় সরণির ফিলিং স্টেশনে তেলের সরবরাহ পর্যাপ্ত থাকলেও অন্যান্য পাম্পগুলোতে তেল নেই বলে অভিযোগ সাধারণ মানুষের। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থাকা চালকরা জানিয়েছেন অনেক পাম্পে পেট্রোল বা অকটেন সীমিত পরিমাণে পাওয়া যাচ্ছে, আবার অনেকেই তেল থাকলেও সরবরাহ করছেন না। তবে সরকার ও পাম্প মালিকদের মাঝে বোঝাপড়া হলে দৃশ্য আরও সুশৃঙ্খল হতো। তেলের সরবরাহ পুরোপুরি ঠিক না হওয়ার দীর্ঘ লাইনের এই চিত্র পরিবর্তন হতে আরও 3-4 দিন সময় লাগতে পারে বলে মনে করেছেন কেউ কেউ। পরিবহন চালকরা এবং সাধারণ মানুষ আশা করছেন দ্রুত তেলের সরবরাহ স্বাভাবিক হলে দৈনন্দিন যাতায়াত সহজ হবে। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতেই গণপরিবহনের রেশনিং পদ্ধতি তুলে নেওয়া হয়েছে। বর্তমানে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক থাকায় ভোগান্তির শঙ্কা নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। সকালে পটুয়াখালীর গলাচিপায় রামনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি সাংবাদিকদের কথা বলেন। মন্ত্রী জানান,
জ্বালানি তেলের কারণে ঈদ যাত্রায় যেন বিঘ্ন না ঘটে সেজন্য সরকার রেশনিং পদ্ধতি তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয়। বলেন, যোগাযোগ সুবিধা নিশ্চিত করতে জ্বালানি সংকট নিরসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। পাবলিক পরিবহনে এই ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পর্যাপ্ত যাত্রীর চাপ, তাদেরকে যোগাযোগ সুবিধাটা নিশ্চিত করবার জন্য পাবলিক পরিবহনে আগে যে রেশনিং পদ্ধতিটা ছিল সেটা পাবলিক পরিবহন থেকে প্রত্যাহার করা হয়েছে, পর্যাপ্ত তেল দেওয়া হবে এবং সেটা দেওয়া হয়েছে। ঈদের প্রভাব পড়েছে রাজধানীর নিত্যপণ্যের বাজারে। ঈদের আগে চড়া মাংসের বাজার, কমেছে সবজির দাম বেড়েছে পোলাওয়ের চাল সহ কিছু পণ্যের। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে 25 থেকে 30 টাকা বেড়েছে সুগন্ধি চালের। সয়াবিন তেলের পর্যাপ্ত সরবরাহ না থাকার কারণে ক্রেতা চাহিদা পূরণ করতে পারছেন না বিক্রেতারা। কেজিতে দাম বেড়েছে রসুনের। গরম মশলার বাজারেও স্বস্তি নেই। এদিকে ঈদের চাহিদার তালিকার শীর্ষে থাকা সেমাইয়ের দাম 200 গ্রামের প্যাকেট 50 টাকা আর লাচ্ছা সেমাই 45 টাকায় বিক্রি হচ্ছে। তবে খোলা বাজারে মান ভেদে দামের তারতম্য দেখা গেছে। সবজির বাজারে কিছু একটা চাপ না থাকলেও মুরগির মাংস আর গরুর মাংসের দামেও স্বস্তি নেই ক্রেতার। ঈদ বাজারের খবর জানাতে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত তাসনোভা। রিফাত, দাম বাড়তি কোন কোন পণ্যের সরবরাহ সংকট রয়েছে জানাবেন। শ্রাবন্তী, আপনি যেমনটি বলছিলেন ঠিক এই মুহূর্তে আমি রাজধানী মোহাম্মদপুরের কৃষি মার্কেটে দাঁড়িয়ে রয়েছি এবং এখানে সবচেয়ে বেশি যে চাহিদার পণ্যগুলো রয়েছে অর্থাৎ সেমাই, তেল, ঘি, এই পণ্যগুলো যেখানে রাখা হয় আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি দাঁড়িয়ে রয়েছি। প্রত্যেকটা দোকানেই কম বেশি ক্রেতা কিন্তু রয়েছেন এবং তারা তাদের যেহেতু আজকে থেকে ছুটি শুরু হয়েছে, অর্থাৎ ঈদের ছুটিটা আজকে থেকে পুরোপুরিভাবে পূর্ণাঙ্গভাবে শুরু হয়েছে, তাই আজকেই কিন্তু অনেকে চলে এসেছেন ঈদের যে নিত্য পণ্যগুলো অর্থাৎ ঈদের জন্য যে কেনাকাটা সেগুলো করার জন্য। দাম বাড়তি তালিকায় আপনি বলছিলেন যে পোলা চালের দামটা কিন্তু কিছুটা বাড়তি রয়েছে, অর্থাৎ কেজিতে প্রায় 20 থেকে 30 টাকার মতো পোলা চালের দাম বেড়েছে। এছাড়াও অন্যান্য যে পণ্যগুলো রয়েছে সংকটের কথা বলছিলেন। এখানে বিক্রেতারা একটি অভিযোগ করছেন যে তারা সয়াবিন তেল পাচ্ছেন না, অর্থাৎ ক্রেতারা তাদের কাছে সয়াবিন তেল চাচ্ছে কিন্তু তারা পাচ্ছে না, ফলে যে দামে তারা কিনে আনছেন সেই দামেই তাদেরকে বিক্রি করতে হচ্ছে, সেই দাম থেকে তারা খুব একটা বেশি লাভ রাখতে পারছেন না। বিক্রেতাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদের যতটুকু জানিয়েছেন যে আসলে এগুলো যারা আমদানি করে থাকে বা যারা একেবারে উপরের স্তরে যারা রয়েছে সেখান থেকে একটি তীব্র সংকট তৈরি করা হচ্ছে, অর্থাৎ একটি সংকটে এই যে সংকট তৈরি করা হচ্ছে এটার প্রভাব এসে এই বাজারে পড়ছে, খুচরা বাজারে, এবং সাধারণ মানুষ সেই ফলটা ভোগ করছে, অর্থাৎ তারা পণ্য পাচ্ছে না। আমরা যদি একজন বিক্রেতার মুখ থেকে শুনে আসি যে আসলে এই মুহূর্তে সংকট আছে কোন কোন পণ্যের এবং ঈদের যে রোজকার বাজার সেই বাজারে এখন চাহিদার শীর্ষে কোন কোন পণ্য রয়েছে, সেসব পণ্যের দামটা কেমন? এখন সংকট আছে সয়াবিন তেল, তারপরে চিনি, কিছু মানে প্যাকেটজাত চিনি সংকট, আর সংকট অন্য কিছু কিছু আইটেম, ঠিক আছে। আর বাজার মানে সেমাই টেমার দাম স্থিতিশীল আছে, এগুলো তেমন সমস্যা না। পোলার চালের দাম প্রচুর পরিমাণ বাড়ছে, কেজি প্রতি 20 হইতে 30 টাকা বাড়ছে। মশলার দামও কিছুটা পরিমাণে তুলনামূলক কিছু বাড়ছে। অন্যান্য প্রোডাক্ট আছে মোটামুটি স্থিতিশীল আছে। এগুলো যেমনটি শুনলাম যে জিনিসগুলো একেবারেই প্রয়োজনীয় সেই জিনিসগুলোরই কিন্তু দাম বাড়তি তালিকায় নাম লিখিয়েছে, তাই ক্রেতার মধ্যেও কিন্তু এক ধরনের অস্বস্তি বোধ কাজ করছে। তবে এই অস্বস্তি খুব অচিরেই সমাধান হবে এবং দামের এই তারতম্য অচিরেই দূর হবে, এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন ক্রেতা বিক্রেতারা। তো এই কিন্তু ছিল আমার কাছে এখান থেকে সবশেষ খবরাখবর। শ্রাবন্তী। রিফাত, আপনাকে ধন্যবাদ। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকারের পথচলা শুরু হয় 17 ফেব্রুয়ারি। দেশের উন্নয়নে নানামুখী তৎপরতা, ব্যতিক্রমী উদ্যোগ আর নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরুর মধ্য দিয়ে আজ পূর্ণ হলো 1 মাস। দায়িত্ব গ্রহণের এ সময়ের মধ্যেই এমন কিছু সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে যা বাংলাদেশের ইতিহাসে জায়গা করে নিয়েছে। এই সময়কালকে রাজনীতির গুণগত মান পরিবর্তনের এক যুগান্তকারী অগ্রগতি হিসেবে অভিহিত করেছে রাজনৈতিক বিশ্লেষকরা। সবার আগে ভূমিধস বিজয়ের মাধ্যমে সরকার গঠন করে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে 17 ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করেন প্রথমবারের মতো সংসদে যাওয়া বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শপথ নিয়ে সরকার গঠনের পরের দিন থেকেই প্রশাসন ঢেলে সাজানো, বন্ধের দিনেও অফিস করা, মাঠ প্রশাসন থেকে কেন্দ্রের সর্বত্র গতি ফেরাতে উদ্যোগ নেন। শুধু নির্দেশেই সীমাবদ্ধ না থেকে নিজে সশরীরে উপস্থিত থেকে কাজ এগিয়ে নিতে ছিলেন সচেষ্ট। প্রধানমন্ত্রী নয়, চালচলনে আড়ম্বরতায় পুরনো রাজনীতির অর্গল ভেঙে সামিল হয়েছেন সাধারণ মানুষের কাতারে। এগিয়ে চলার পথে এসেছে প্রতিবন্ধকতা ও সমালোচনা। সবকিছুকে পেছনে ফেলে নতুন এক দিগন্তের সূচনা করেছেন তারেক রহমান। দায়িত্ব শুরুর ২১ দিনের মধ্যেই বাস্তবায়ন করেছেন নির্বাচনী ইস্তেহার। ইস্তেহারে জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি পূরণ করেছেন বহুল আলোচিত ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড, প্রবাসী কার্ড এবং কৃষকের ঋণ পরিশোধের মাধ্যমে। রয়েছে সারা দেশের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ইমাম, মুয়াজ্জিম, খাদেম এবং পুরোহিতসহ ধর্মীয় গুরুদের মাসিক আর্থিক সুবিধা। এছাড়াও সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ, ঐতিহাসিক খাল খনন সহ প্রধান নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নে সাহসী পদক্ষেপে প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী। ইতিহাস বলছে স্বাধীনতা উত্তর ৫৪ বছরে এরকম রাজনৈতিক অঙ্গীকার পূরণের নজির খুব একটা নেই। অতীতে ক্ষমতাসীনরা ইস্তেহার বাস্তবায়নের কথা ভুলে গেলেও মাত্র ১ মাসেই জনগণের কাছে অঙ্গীকার রক্ষা করার নজির স্থাপন করেছেন তারেক রহমান। রাষ্ট্র পরিচালনায় এমন সাহসী উদ্যোগ রাজনীতির মাঠে গুণগত পরিবর্তন আনবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। ইতিহারের কতগুলো চমকপ্রদ জনপ্রতিশ্রুতি ছিল। বিএনপির রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী যারা শক্তিরা ছিল তারা নানাভাবে বিএনপিকে নিয়ে সমালোচনা, আর্থিক সংস্থান কোথা থেকে হবে, কিভাবে হবে, এগুলো শুধুমাত্র জনগণকে ভোট নেয়ার একটা অপকৌশল। মানুষ সংশয় প্রকাশ করেছিল, কিন্তু তারেক রহমান পাইলট প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে ইতিমধ্যেই এটি আমাদেরকে প্রমাণ করে দিয়েছেন। জনগণের প্রতি দেয়া কমিটমেন্টের প্রতি যদি শ্রদ্ধাবোধ থাকে এবং সত্যিকার অর্থে জনকল্যাণ যদি সরকারের লক্ষ্য হয়, তাহলে এইগুলো করা সম্ভব। আবার অনেকেই মনে করেন ভালো করলেও প্রধানমন্ত্রীর জন্য চ্যালেঞ্জও আছে। নির্বাচনী ইস্তেহারের অন্যতম ইস্যু সুশাসন, অর্থনীতিতে মুদ্রাস্ফীতি, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ আর কর্মসংস্থান। এগুলোতে ভালো কিছু করে না দেখাতে পারলে সব অর্জন ম্লান হয়ে যেতে পারে। গত ৫৪ বছরের ইতিহাসে আমরা দেখতে পাচ্ছি যে ম্যানিফেস্টোগুলো নির্বাচনের সময় আসে, কিন্তু এরপরে আর নির্বাচনের পরে দলও খবর রাখে না, যারা ক্ষমতায় আসে। নাগরিকরাও ম্যানিফেস্টোর ব্যাপারে সচেতন থাকে না। এইবার আমরা দেখলাম ব্যতিক্রম। সেটা হলো জনাব তারেক রহমান দুইটা কাজ করেছেন। একটা হলো ক্যাম্পেইনকালীন সময়ে তিনি তার ম্যানিফেস্টোটাকে সবার কাছে পরিচিত করেছেন, আর দ্বিতীয়ত হলো যেহেতু কথা দিয়ে আসছেন বিভিন্ন ক্যাম্পেইনগুলোতে গিয়ে, তিনিও চেষ্টা করছেন যে তার কথা অনুযায়ী ক্যাম্পেইনগুলোতে যে কথা দিয়েছেন ম্যানিফেস্টো সম্পর্কে কী কী করবেন, কী কী করবেন না, সেটাও উনি আবার বাস্তবায়ন করার চেষ্টা করছেন। বিশ্লেষকরা বলছেন মানুষের কল্যাণ ও জন আকাঙ্ক্ষাগুলোকে ধারণ করে যদি এগিয়ে যেতে পারে সরকার, তাহলে বদলে যেতে পারে বাংলাদেশের রাজনৈতিক প্রচলিত ধারা। ব্যর্থতার পথ মারিয়ে আসবে সফলতাও। যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, এটা সরকারকে নিশ্চিত করতে হবে। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৮ দিনের ২৮ পদক্ষেপকে এক অভূতপূর্ব কর্মযজ্ঞ বলে উল্লেখ করেছেন তার উপদেষ্টা মাহাদি আমিন। নিজের ফেসবুক পোস্টে মাহাদি আমিন বলেন, ঠিক ১ মাস আগে জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করে। মাত্র ২৮ দিনে রাষ্ট্র পরিচালনার প্রতিটি মুহূর্তে তিনি নির্বাচনী অঙ্গীকার পূরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এই পদক্ষেপগুলো শুধু প্রশাসনিক কার্যক্রম নয়, এটি জনগণের প্রতি দায়বদ্ধতার স্পষ্ট প্রতিফলন। সরকারের ২৮ দিনে নেয়া পদক্ষেপগুলো তুলে ধরে মাহাদি বলেন, এসব পদক্ষেপ সামাজিক সুরক্ষা, অর্থনীতি, প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও রাষ্ট্রীয় মূল্যবোধের প্রতিটি অঙ্গনকে আলোকিত করেছে। ২৪-এর ৫ই আগস্টের পর থেকে শূন্য ছিল জেলা পরিষদের চেয়ারগুলো। দীর্ঘদিন পর প্রশাসক নিয়োগ হওয়ায় স্থবির থাকা জেলার প্রশাসনিক ও উন্নয়ন কার্যক্রমে গতি ফিরবে বলে মনে করছেন ক্ষমতাসীনরা। তবে বিপরীত প্রতিক্রিয়া বিরোধী জোটে। তাদের মত, দলীয় প্রশাসক নিয়োগের মাধ্যমে গণতন্ত্রের পরিবর্তে দলীয়করণের পথেই হাঁটছে বিএনপি। রবিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ৪২টি জেলা পরিষদে নিয়োগ দেয়া হয় প্রশাসক। দীর্ঘদিন পর কর্মচঞ্চল হয়ে উঠছে স্থবির হয়ে থাকা জেলা পরিষদগুলো। কুমিল্লায় জেলা পরিষদে প্রশাসক পদে নিয়োগ পেয়েছেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোস্তাক মিয়া। দায়িত্ব গ্রহণ করেই জানালেন কুমিল্লাকে দুর্নীতিমুক্ত আদর্শ মডেল জেলায় পরিণত করার কথা। অনিয়মগুলো দূর করে সত্যিকারের জেলা পরিষদকে একটা জনগণের কল্যাণে একটা আদর্শ এবং মডেল জেলা পরিষদ
কুমিল্লা করতে পারবো, সেটা আমি ইনশাল্লাহ আশা করি। এদিকে খুলনায় প্রশাসক পদে দায়িত্ব নিয়েছেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এস.এম. মনিরুল হাসান বাপ্পি। কুষ্টিয়ায় নিয়োগ দেওয়া হয়েছে জাতীয় নির্বাচনে দলের মনোনয়ন বঞ্চিত কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে। কুষ্টিয়া মানুষের পাহাড়ে বুঝে আমাকে যে দায়িত্ব দেশে, আমি এই দায়িত্ব, এই পবিত্র দায়িত্ব আমার জীবন থাকতে আমি সরকার সঙ্গে পালন করবো ইনশাআল্লাহ। সিলেটে জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের শামীম ও নারায়ণগঞ্জের প্রশাসক হয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ। এই পরিষদটা যেন জনগণের পরিষদ হয়, জনগণের উন্নয়ন কর্মকাণ্ডে এই পরিষদ যেন অবদান রাখতে পারে, তার জন্য আমি সচেষ্ট থাকব। যেখানে বৈষম্যের শিকার হয়েছে, যেখানে উন্নয়নের ছোঁয়া পড়ে নাই, সেই সমস্ত জায়গা আমি খুঁজে বের করব, সেগুলোর উন্নয়নে আমি কাজ করব। তবে এমন নিয়োগে বিপরীত প্রতিক্রিয়া বিরোধী চোটে। তাদের মত, নির্বাচিত প্রতিনিধি ছাড়া দলীয় প্রশাসক নিয়োগের এমন সিদ্ধান্তের মাধ্যমে গণতন্ত্রের পরিবর্তে দলীয়করণের পথে হাঁটছে বিএনপি। এটা সম্পূর্ণ অন্যায় একটা সিদ্ধান্ত হচ্ছে এবং জনগণের চাওয়া পাওয়ার বাহিরে একটা সিদ্ধান্ত। আমাদের এটাই মনে হচ্ছে যে আগামী স্থানীয় নির্বাচনে দলীয় প্রভাব তৈরি করার জন্য তারা এই কাজগুলো করছে, সরকার এই কাজগুলো করছে। যেইভাবে করে ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন, পৌরসভা বা জেলা পরিষদ, উপজেলা পরিষদ, এগুলো যদি এইভাবে একটা দল তাদের মতো করে দলীয়করণ করে ফেলে, তাহলে আমরা স্থানীয় সরকারের যে স্বাতন্ত্রতা, স্থানীয় সরকার যেই জনগণের অধিকার নিয়ে আদায় নিয়ে কাজ করবে, সেটা তার হচ্ছে না, এটা দলীয় প্রতিষ্ঠানে পরিণত হয়ে গেছে। সিদ্ধান্তের পক্ষে বিপক্ষে মতামত থাকলেও প্রশাসক নিয়োগের ফলে দীর্ঘদিন স্থবির থাকা জেলার প্রশাসনিক ও উন্নয়ন কার্যক্রমে গতি ফিরবে বলে মনে করছেন স্থানীয়রা। হিমাদ্রি রাহা, ডিবিসি নিউজ। রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় চিকিৎসকদের কোনো গাফলতি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে, এমনটা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। গেল মধ্যরাতে হাসপাতাল পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, কিছুদিন ধরে হাসপাতালটিতে অতিরিক্ত হামের রোগী ভর্তি ছিল, রোগীদের ভালো চিকিৎসা চলছে, কিন্তু শিশুটির অবস্থা আগেই খারাপ ছিল। হাসপাতালটিতে আইসিইউর ত্রুটি থাকার কারণে এমনটি ঘটতে পারে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মিজেলস এমন একটা রোগ যেটা যখন হয় লাং ইনফেক্টেড হয়, শ্বাসকষ্ট হয়, ব্রিথিং প্রবলেম হয়, সেখানে কিন্তু অ্যাকিউট মানে আইসিইউ কেয়ারের প্রয়োজন হয়, অক্সিজেনের প্রয়োজন হয়। যেহেতু এইখানে কোনো আইসিইউ ইউনিটটা ছিল, বাট এটা বন্ধ, প্রজেক্ট বন্ধ হয়ে যাওয়ার কারণে, ইট ওয়াজ নট বিল্ড বাই দ্য গভর্নমেন্ট, এটা ছিল প্রজেক্টের হুর, এবং সেটা বন্ধ হয়ে যেতে এইটা বলতে পারেন আমাদের একটা গাফিলতি। আমরা তো মাত্র 27 দিন হলো আসতো, আমরা জানতামই না যেটা 1.5 বছর আগে বন্ধ হয়ে গেছে। আজকে জানলাম, কালকের ভিতরে ইনশাল্লাহ চালু হবে। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।